সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। দর্শক, আমরা আজকে আলোচনা করব আজকের দিনের একটা হট নিউজ। সেটি হলো সিপিডির ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ, বাংলাদেশের একজন। তিনি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, রীতিমতো বোম ফাটিয়েছেন। তার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে চারদিকে আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে। তো সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তিনি আসলে কি বলেছেন আমরা একটু আগে শুনে নেই। দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে, তাদের এখন এক্সিট প্ল্যান প্রয়োজন। তো এটা দিয়ে আসলে তিনি কি বোঝাতে চাচ্ছেন বা কেন এগুলো বলছেন? এই প্রোগ্রামটি ছিল বিএনপি প্যাট্রোনাইজড একটা প্রোগ্রাম, ডেমোক্রেসি ডায়াস নামে। এই প্রোগ্রামে বিভিন্ন বিএনপিপন্থী যারা বুদ্ধিজীবী রয়েছেন বা সাংবাদিকতা করেন, এই জাতীয় লোকজন তারা কিন্তু এই প্রোগ্রামটিতে উপস্থিত ছিলেন। তো সেখানে আসলে অতিথি হিসেবে গিয়ে বক্তব্য দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তো স্বাভাবিকভাবেই আমরা যখন একটা ওয়াজ মাহফিলে যখন গেস্ট হই, তখন কিন্তু আমরা সেখানে গিয়ে যদি আমি 2 লাইন কোরআন জানি বা 2 লাইন যদি হাদিস জানি, তাহলে আমি সেই কথাটাই বলার চেষ্টা করি। আমি যদি কোনো শোক সভায় যাই, তাহলে সেখানে শোকের 2টো কথা বলি। যদি কোনো সাহিত্য সভায় যাই, সেখানে তাহলে কবিতার 2টি লাইন বলি। তো আমার মনে হয় যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও তেমনটি করেছেন। যেহেতু বিএনপি প্যাট্রোনাইজড একটা প্রোগ্রামে গিয়েছেন, এমন কথা তিনি বলবেন যে কথাটা শুনলে বিএনপির লোকজন খুশি হবে। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছি যে বিএনপির তৃণমূল সহ উচ্চ পর্যায়ের অনেক নেতাও বিচ্ছিন্নভাবে কিন্তু এ ধরনের কথাবার্তা বলে আসছেন। কেন্দ্রীয় নেতারা এখনও অফিসিয়ালি যদিও বলেননি, কিন্তু তাদের মনোভাবও কিন্তু এটাই। তাদের উদ্দেশ্য কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে ভয় দেখানো, দিয়ে তাদেরকে বিদায় করে একটি নির্বাচন নেওয়া, সেই নির্বাচনে ক্ষমতায় আসা, ক্ষমতায় এসে যাচ্ছে তাই করা, স্বেচ্ছাচারিতা করা, কোনো সংস্কারের প্রয়োজন নেই, আমরাই সব করব, আমরাই সর্বেসর্বা, এই যে একটি পরিস্থিতি যা তারা অনেক দিন ধরেই চাচ্ছে, সেটা কি বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনূসকে দ্রুত সরানো দরকার। আর কার দরকার ডক্টর ইউনূসকে দ্রুত সরানো? ভারতের দরকার। আপনারা জানেন যে ডক্টর ইউনূস সরকার গঠন করার পর থেকেই কিন্তু ভারত নানাভাবে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে, নানাভাবে ভয় দেখাচ্ছে। আজকে আনসার লীগ আসে, কালকে রিক্সাওয়ালা লীগ আসে, তারপরের দিন আরেক লীগ আসে, তারপরের দিন আরেক লীগ আসে, লেগেই আছে একটার পর একটা কীভাবে ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতা থেকে সরাবে। তো সেই একই পথে কিন্তু বিএনপি হেঁটেছে। অনেকেই বলছেন যে বিএনপি কোলে উঠে গেছে ভারতের। আমি যদিও এটা এখনই বলতে চাই না, আরও একটু তাদেরকে পর্যবেক্ষণ করতে চাই। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ভারত যে সুরে কথা বলছেন ডক্টর ইউনূসকে সরানোর বিষয়ে, সেই একই সুরে কিন্তু বিএনপির নেতারা কিন্তু কথা বলতে শুরু করেছেন। তো দেবপ্রিয় ভট্টাচার্য একজন সনাতন ধর্মীয় বুদ্ধিজীবী, বাংলাদেশের অর্থনীতিবিদ, প্রখ্যাত অর্থনীতিবিদ নিঃসন্দেহে। তিনি আজকে এরকমই একটি মন্তব্য করলেন যাতে করে বিএনপি খুশি হয়, যাতে করে ডক্টর ইউনূসকে ভয় দেখানো যায়। ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন যে আগের সরকার তো তাও পালানোর সময় পেয়েছে, ইউনূস সরকার বা তার উপদেষ্টারা কি পালানোর সময়টিও পাবেন কি না, এটিও নাকি বড় প্রশ্ন। তার মানে এটা কিন্তু রীতিমতো একটা হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদেরকেও পালাতে হবে, দিয়ে এরকম একটা চাপ সৃষ্টি করে তাদের কাছ থেকে বিভিন্ন কিছু আদায় করার যে অপচেষ্টা, এটা আসলে নিঃসন্দেহে রাজনীতির জন্য একটি খুবই অশনি বার্তা আমার কাছে মনে হয়। যে একটি বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে সকলে মিলে যে সরকারকে বসানো হলো, সেই সরকারকে সবাই মিলে সহযোগিতা করে আমাদের যে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, বাংলাদেশের মানুষ যে ধরনের একটি পরিবর্তন চায়, যে কোনো দল যেন ক্ষমতায় এসে বারংবার তারা যেন সেই একই ফ্যাসিবাদী কায়দায় নিজেদেরকে ক্ষমতায় চূড়ায় নিয়ে যেতে না পারে, তারা যেন যাচ্ছে তাই করতে না পারে, তারা যেন স্বেচ্ছাচারী হয়ে
উঠতে না পারে, সেটার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেটিই কিন্তু জনগণ চায়। তারা বারবার এরকম জীবন দিয়ে নতুনভাবে স্বৈরাচারের পতন ঘটানোর আন্দোলন করতে চায় না। তো সেই আন্দোলনে যেন জীবন দিতে না হয় সাধারণ মানুষকে, সেজন্যই কিন্তু আজকে আমাদের এই সংস্কারগুলো প্রয়োজন। আমাদের রাষ্ট্র কাঠামোর যে বেসিক কিছু সংস্কারের কথা বলা হয়েছে, আমি পূর্বের ভিডিওটিতে বলেছি যে 20টি সংস্কারের কথা বলা হচ্ছে। এই সংস্কারগুলো হলে কিন্তু আপাতত মনে হয় যে বেশ অনেক দিন, যদি খুব বেশি অসৎ সরকার না হয় বা খুব বেশি যদি বাজে পরিস্থিতি না হয়, তাহলে কিন্তু ওই তেমন পর্যায়ের যে স্বেচ্ছাচারিতা, যেটা হাসিনা হয়ে উঠেছিল স্বৈরাচার, তেমনটা হয়ে ওঠা কিন্তু বেশ কঠিন হয়ে পড়বে। তো এই দেবপ্রিয় ভট্টাচার্য তিনি কি আসলে বলছেন একটু আমরা দেখব। তিনি বলছেন যে এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও কিন্তু জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই সরকার। সংস্কারের নামে নাকি সময় ক্ষেপণ করছে সরকার, অর্থনীতি এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। অর্থনীতি এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে কি না, এটা কিন্তু আপেক্ষিক প্রশ্ন। আমরা শুধু দেবপ্রিয় ভট্টাচার্যের কথার উপরেই কিন্তু আমরা এটা বিশ্বাস করতে পারি না। আরও অনেক অর্থনীতিবিদ রয়েছেন, তাদেরও কিন্তু অনেক রিভিউ রয়েছে, সেগুলো দেখলে কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে তিনি আসলে যেভাবে বলছেন অর্থনীতি অবনতি ঘটাচ্ছে, বিষয়টি আসলে অতটিও প্রকট নয়। আর আইন শৃঙ্খলার অবনতির যে বিষয়টি বলা হচ্ছে, সেটি আসলে ঘটছে কেন আপনারা জানেন যে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে চক্রান্ত এখানে চলছে, ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে যে, এবং তাদের গোয়েন্দা সংস্থা নানাভাবে এবং আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের যে টাকার যে ফ্লো, সেই ফ্লো দিয়ে মাঠে কিন্তু এই অরাজকতা সৃষ্টির যে চেষ্টা ইউনূসকে ব্যর্থ প্রমাণ করার জন্য, তারই অংশ হিসেবে কিন্তু এই আইন শৃঙ্খলা ব্যবস্থার কিন্তু এই সমস্যাগুলো। এই যে একটি বিশেষ বড় দল যারা দ্রুত ক্ষমতায় আসতে চায়, আর এই যে দেবপ্রিয় ভট্টাচার্য সহ এই ঘরানার যে বুদ্ধিজীবী গং, তারা যে সবসময় যে সরকারকে চাপে রেখেছে, এই চাপটাই যদি তারা শুরু থেকে না রেখে তারা যদি সহযোগিতা করতো এই সরকারকে, তাহলেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এ পর্যায়ে যেত না। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় দল যে বিএনপি, তাদের কিন্তু সহযোগিতার প্রয়োজন। আরেকটা কথা তিনি বলছেন যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। কোথায় সংস্কারের নামে কে সময় ক্ষেপণ করছে? সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে বিএনপি। এখানে এই ফ্যাসিবাদী যে কাঠামো বাংলাদেশের রয়েছে, সেটিকে সংস্কার করার জন্য যে 20টি প্রস্তাবনা দেয়া হয়েছে, সেই প্রস্তাবনাগুলো বিএনপি মেনে নিচ্ছে না। বিএনপি এভাবেই কৌশলে নির্বাচন পেছাচ্ছে। বিএনপি কেন নির্বাচন পেছাচ্ছে, কেন তারা চায় যে নির্বাচন পিছিয়ে যাক, এটা আরও আলোচনা সাপেক্ষ বিষয়, সেটা আমি অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো হয়তো। কিন্তু বিএনপি যদি সত্যি তাড়াতাড়ি নির্বাচন চাইতো, তবে আমার মনে হয় যে তারা সত্যি দ্রুত এই সংস্কারগুলো সম্পন্ন করে বিচারের জন্য সরকারকে চাপ দিত যে আপনারা দ্রুত বিচারটি শেষ করুন, সংস্কারগুলো করে ফেলুন, তাহলেই কিন্তু নির্বাচনগুলো দ্রুত হয়। তো বিএনপি সংস্কার করতে না দিয়ে আটকে রেখে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। আর এখানে বলা হচ্ছে যে সংস্কারের নামে সরকার সময় ক্ষেপণ করছে। এগুলো আসলে দ্বিচারিতা ছাড়া কিছুই নয়। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে নাকি এই সরকার? আদৌ কি তাই? মাঠে যান না কেন? মাঠে যান, মাঠে গিয়ে যারা বিএনপি করে না, যারা কোনোভাবে বিএনপির মধু মেওয়ার ভাগ পাবে না, এরকম যারা সাধারণ, মানে একেবারেই সত্যিকারের সাধারণ জনগণ যারা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন না কেন তারা কি নির্বাচন চায় কি না। আমি তো দেখেছি যে তারা কেউ নির্বাচন চায় না। তারা সবাই বলে যে না, অনেক ভালো আছে, ইউনূস সাহেব আছে, ভালো আছে। বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, ওই জাতীয় পার্টিও দেখেছি, ওই একই। সাধারণ মানুষ তো এই ল্যাঙ্গুয়েজেই কথা বলে। তারা তো আসলে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে, আমার মনে হয়। তাদের প্রত্যাশা পূরণ না হলে তারা কেন এই সরকারকে রাখতে বলবে? এছাড়া নির্বাচন পদ্ধতি নিয়ে তিনি সমালোচনা করেছেন যে পিআর পদ্ধতি নাকি অবাস্তব,
সাধারণ মানুষ নাকি এটার সঙ্গে পরিচিত নয়। তো সাধারণ মানুষ তো কিসের সাথে পরিচিত? কোনো কিছুর সাথে তো সাধারণ মানুষ পরিচিত থাকে না। সাধারণ মানুষের সব কিছুর সাথে পরিচিত করানো হয়। দেবপ্রিয় ভট্টাচার্যের মতো বুদ্ধিজীবীরা যদি আজ থেকে পিআরকে পরিচিত করানো শুরু করেন, বিএনপির মতো বড় দল যদি আজ থেকে পিআরকে পরিচিত করানো শুরু করেন দেশের জনগণের কাছে, তাহলে পরিচিত হতে সময় লাগবে না। তো আপনারা এর বিরুদ্ধে কাজ করবেন, করে বলবেন যে এটা কেউ চেনে না, বোঝে না, এই ধরনের কথা আসলে গ্রহণযোগ্য নয় বলে আমার কাছে মনে হয়। তিনি অভিযোগ তুলেছেন যে সরকারের ভেতরে আরেকটি সরকার, এই সরকারের ভেতরে আরেকটি সরকার কারা, কে হতে পারে? এই সরকারের ভেতরে আরেকটি সরকার তারাই যে যাদের লোকজন অনেক বেশি, যারা সরকারের প্রত্যেকটা সেক্টরে যাদের লোক রয়েছে, ওই সচিবালয়গুলোতে এখন কাদের নিয়ন্ত্রণ, ওই একেবারে মানে আমি কি বলবো যে ওই যে মানে যেটা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় কারা নিয়ন্ত্রণ নিয়েছে, তারাই আসলে সরকারের ভেতরে সরকার, তারাই আসলে এই সরকারকে পরিচালিত করছে, তারাই এই সরকারের ঘাড়ে বন্দুক রেখে ফুটাচ্ছে, আবার এই সরকারের নামে দুর্নাম করছে, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে দ্রুত নির্বাচন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। দ্রুত নির্বাচন আদায় নয়, নির্বাচন তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা মানে নিঃসন্দেহে একটি দুর্বিসন্ধি বলে আমার কাছে প্রতীয়মান হয়। দ্রুত নির্বাচনের আহ্বান জানাচ্ছেন। আর দ্রুত নির্বাচনের জন্য তো ডক্টর ইউনূস সাহেবও তো অত তড়িঘড়ি করছেন যে দ্রুত যেন নির্বাচনটি হয়। সকল দল দ্রুত নির্বাচন চায়, সবাই চায় যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই সুন্দর সুষ্ঠু নির্বাচনকে বারবার বিএনপি বাধাগ্রস্ত করছে এই সংস্কারকে বাধাগ্রস্ত করার মাধ্যমে। তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে বিএনপিকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আসলে এই কাঙ্ক্ষিত সংস্কার যেগুলো দেশের জনগণ চায়, এগুলোকে একমত হয়ে দেশের মানুষের এই গণবাসনার প্রতিফলন ঘটিয়ে দ্রুত নির্বাচনের জন্য ডক্টর ইউনূস সরকারকে সাহায্য করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আজকে একটি কথা বলেছেন যে সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে। এই যে দেখুন, এই কথাগুলো কিন্তু একই রকম সুর, কিন্তু যে ফ্যাসিস্ট আবার মাথাচাড়া দিতে পারে, এ ভয় দেখানো হচ্ছে। কাকে ভয় দেখানো হচ্ছে? ফ্যাসিস্ট কীভাবে মাথাচাড়া দিবে? আপনারা এত বড় দল বিএনপি যদি সরকারকে সহযোগিতা করেন, তাহলে কিভাবে ফ্যাসিস্ট মাথাচাড়া দেবে? তারা তো কোনো জায়গায় দাঁড়াতেই পারবে না। ফ্যাসিস্টদেরকে প্রতিটি পাড়া মহল্লায় কারা টাকা নিয়ে শেল্টার দিচ্ছে? শুধু পাড়া মহল্লা নয়, কেন্দ্রীয় পর্যায়ে বড় বড় ব্যবসায়ীদেরকে কারা টাকা নিয়ে শেল্টার দিচ্ছে? কারা ফ্যাসিস্টদেরকে মাথাচাড়া দেওয়ার সুযোগ করেছে? এটা কিন্তু দেশের মানুষ কিন্তু স্পষ্ট দেখছে। ওই 2006 সাল বা 1996 সালের মতো দেশের পরিস্থিতি কিন্তু এখন নেই। এখন কিন্তু ডিজিটাল যুগ, সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, ল্যাপটপ রয়েছে, সবার কাছে ইন্টারনেট রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে। মিডিয়া যদি কোনো কিছু চাপা দেয়ও, তা কিন্তু চাপা থাকছে না, মানুষ কিন্তু সব দেখছে। আর বাংলাদেশের মানুষ যতটি রাজনৈতিকভাবে অসচেতন ছিল, এই জুলাই বিপ্লবের পরে কিন্তু একটা হিউজ নাম্বার অফ পিপলের মধ্যে কিন্তু রাজনৈতিক সচেতনতা গ্রো করেছে। তারা কিন্তু এখন রাজনীতি নিয়ে ভাবে। তো তাদেরকে এই ধরনের মানে সাধারণ মানের কথাবার্তা বলে বিভ্রান্ত করাটা আমার কাছে মনে হয় যে এটা সম্ভব হবে না। তাই এই যে ডক্টর ইউনূস সরকারকে ভয় দেখানোর যে একটি প্রচেষ্টা, ভয় দেখিয়ে এই সংস্কার কার্যক্রম বা বিচার কার্যক্রমকে ব্যাহত করার যে চেষ্টা, এটি আমার মনে হয় যে দেবপ্রিয় গং কোনোভাবেই সফল করতে পারবে না। কারণ জুলাইয়ের বিপ্লবীরা তারা প্রফেশনাল রাজনীতিবিদ নয়, তারা কোনো দলের মধুমেওয়া খেতে রাজনীতিতে যায়নি, তাই তারা হয়তো এখন আজকে মাঠে নেই। কিন্তু যদি ডক্টর ইউনূস সরকারকে এভাবে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করা হয়, বিপ্লবের মাধ্যমে যে সরকারকে বসানো হয়েছে তাকে যদি ব্যর্থ করার চেষ্টা করা হয়, তার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, এই দেশকে যদি পুনরায় সেই ফ্যাসিবাদী ব্যবস্থার কোলে ঠেলে দেওয়া হয়, তখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশের এই সাধারণ ছাত্র জনতা আবারও কিন্তু রাজপথে নেমে আসতে পারে, প্রতিরোধ গড়ে তুলতে পারে। যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু বজ্রকণ্ঠে স্লোগান তুলতে পারে। তাই আমার মনে হয় তাদেরকে সাবধান থাকা উচিত। এখনকার মতো আমার আলোচনা এ পর্যন্তই। কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।